নমস্কার। আমাদের আজকের গল্প ওটা মেঘ ছিল নাকি অন্য কেউ? তুই আমাকে অনেকবার বলেছিস আমি নাকি গল্প বলতে শুরু করলে থামতে জানি না। আজও হয়তো তাইই হবে, কিন্তু বিশ্বাস কর, এই গল্পটা আমি ইচ্ছা করে বড় করছি না। এটা এমনই একটা ঘটনা যেটা সংক্ষিপ্ত করে বলা যায় না, কারণ আমি যেটা দেখেছিলাম সেটা শুধু একটা মুহূর্ত না, সেটা ধীরে ধীরে আমার ভিতরে ঢুকে গেছিল। ঘটনাটা যখন ঘটে তখন আমি উত্তরবঙ্গের এক চা বাগানের অফিসে কাজ করতাম। জায়গাটা শুনতে যতটা সুন্দর, বাস্তবে ততটাই নিঃসঙ্গ। চারিদিক সবুজে ঢাকা, দূরে পাহাড়ের অস্পষ্ট রেখা, আর তার উপর অসীম আকাশ, যেন সবকিছু মিলে একটা বিশাল নিঃশব্দতা তৈরি করে রেখেছে। প্রথম দিকে এই স্তব্ধতাই আমার খুব ভালো লাগতো। শহরের কোলাহল থেকে দূরে এসে এমন একটা জায়গায় কাজ করা, আমি ভাবতাম এটাই তো শান্তি। আমার থাকার ব্যবস্থা হয়েছিল বাগানের পুরনো গেস্ট হাউসে। কাঠের তৈরি, অনেক পুরনো, বারান্দা থেকে দূর পর্যন্ত দেখা যায়। বিকেলের দিকে আমি প্রায় কাজ ফেলে ওই বারান্দায় বসে চা খেতাম আর আকাশের দিকে হাঁ করে তাকিয়ে থাকতাম। ছোটবেলা থেকেই মেঘের মধ্যে আকৃতি খুঁজে বার করার আমার একটা অভ্যাস ছিল। কখনো হাতি, কখনো নৌকো, কখনো কখনো মানুষের মুখ, এইসব আমি নিজে নিজেই ভাবতাম। প্রথম কয়েকদিন সবকিছুই বেশ স্বাভাবিক। আকাশের মেঘগুলো যেমন বদলায় তেমনই বদলাতো, আর আমি সেগুলোর মধ্যে আমার মতন করে অর্থ খুঁজে নিতাম। কিন্তু চতুর্থ দিনের বিকেলে প্রথমবার একটা অদ্ভুত জিনিস আমার নজরে পড়ল। সেদিন আকাশে হালকা সাদা মেঘ ভাসছিল, আর বাতাস প্রায় ছিল না বললেই চলে। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, হঠাৎ খেয়াল করলাম দূরের এক টুকরো মেঘ অন্যদের মতন ছড়িয়ে না গিয়ে বরং ধীরে ধীরে একটা নির্দিষ্ট আকার নিচ্ছে। প্রথমে সেটা তেমন কিছু মনে হয়নি, কিন্তু বেশ কিছুক্ষণ পর বুঝলাম সেই আকারটা আর বদলাচ্ছে না। মেঘের স্বাভাবিক স্বভাবই হলো পরিবর্তন, কিন্তু এই অংশটা যেন স্থির হয়ে গেছে। আমি একটু কৌতূহলী হয়েই তাকিয়ে রইলাম। ধীরে ধীরে সেই আকারটা স্পষ্ট হতে লাগলো। একটা মানুষের অবয়ব দাঁড়িয়ে আছে, মাথাটা সামান্য কাত করা, যেন নিচের দিকে তাকিয়ে। আমার মনে হলো হয়তো আমার চোখের ভুল, কিন্তু আমি যতই তাকাচ্ছিলাম ততই বুঝতে পারছিলাম ওটা কেবল কোনো এলোমেলো আকৃতি না, ওটার একটা ভঙ্গি আছে, একটা উপস্থিতি আছে। সেদিন রাতে আমি বিষয়টা নিয়ে আর ভাবিনি, কিন্তু পরের দিন বিকেলে আবার সেই একই জিনিস, একই জায়গায় প্রায় একই সময় সেই একই আকৃতি আবার দেখা গেল। এবার সেটা আগের চেয়ে আর একটু বড়, আর একটু বেশি স্পষ্ট। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখতে লাগলাম। একসময় মনে হলো আকৃতিটার ভঙ্গি আমার মুখের দিকে মুখ করে আছে, যেন সে আমাকেই লক্ষ্য করছে। এইবার আমার ভেতরে একটা অস্বস্তি জন্মালো। তৃতীয় দিন, চতুর্থ দিন, প্রতিদিন বিকেলেই আমি সেই আকৃতিটাকে দেখতে পেলাম। প্রতিদিনই যেন সেটা একটু একটু করে বড় হচ্ছিল, আর অদ্ভুতভাবেই যেন একটু একটু করে নিচের দিকে নামছিল। আমার মনে হতে লাগলো এটা কেবল মেঘের খেলা নয়, এটার মধ্যে যেন কোনো একটা ধারাবাহিকতা আছে। আমি গেস্ট হাউসের কেয়ারটেকার এক বৃদ্ধ লোকের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে কথা বললাম। সে মন দিয়ে শুনল, খুব বেশি কিছু বলল না, শুধু একটাই কথা বলল, যদি দেখো তাহলে তাকিয়ে থেকো না বেশি। আমি হেসে উড়িয়ে দিলাম, কিন্তু তার কথাটা মাথায় থেকে গেল। সেদিন রাতে আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। বারবার মনে হতে লাগলো কেউ যেন জানলার বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু যখনই উঠে গিয়ে দেখতাম কিছুই দেখতে পেতাম না, শুধু অন্ধকার আর দূরে গাছের ছায়া। পঞ্চম দিন বিকেলে আমি নিজেকে আর আটকাতে পারলাম না। আবার বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। এইবার আকৃতিটা এতটাই স্পষ্ট ছিল যে আমি কোনোভাবেই সেটাকে অস্বীকার করতে পারলাম না। সেটা একটা মানুষের মতোই দেখাচ্ছিল। শুধু একটা জিনিস খুব অদ্ভুত, তার মুখটা একেবারেই স্পষ্ট নয়, যেন ইচ্ছে করেই মুছে দেওয়া হয়েছে। আমি বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকতেই একটা অদ্ভুত অনুভূতি হলো। আকৃতিটার ভঙ্গি ঠিক যেন আমারই মতো। আমি যেভাবে দাঁড়িয়ে আছি যেন সেও ঠিক সেইভাবেই দাঁড়িয়ে। একটা অজানা ভয়, আমি হাত তুললাম। আকাশের সেই আকৃতিটাও হাত তুলল। আমার বুকের ভেতরটা হঠাৎ থেমে গেল। আমি ধীরে ধীরে পেছাতে লাগলাম।
কিন্তু আমার চোখ সেই আকৃতি থেকে সরছিল না। মনে হচ্ছিল সে আমাকে অনুকরণ করছে। না, আমাকে শুধু অনুকরণ নয়, সে যেন আমাকে শিখছে। সেই রাতটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর। রাত গভীর হয়ে গেছে, আমি বিছানায় শুয়ে আছি, কিন্তু ঘুম আসছে না। হঠাৎ জানলার কাছে খুব হালকা একটা শব্দ হলো, টোকা দেওয়ার মতো। আমি স্থির হয়ে শুনতে লাগলাম। আবার সেই শব্দ। ধীরে ধীরে উঠে গিয়ে জানলার কাছে দাঁড়ালাম। পর্দা সরাতে আমার হাত কাঁপছিল। পর্দা সরাতেই আমার শরীর ঠান্ডা হয়ে গেল। জানলার ঠিক বাইরে একজন দাঁড়িয়ে। অন্ধকারে তার শরীরের রেখা বোঝা যাচ্ছে, কিন্তু মুখ সম্পূর্ণ ফাঁকা। কোনো চোখ নেই, কোনো নাক নেই, শুধু একটা শূন্যতা। সে ধীরে ধীরে হাত তুলল, ঠিক যেভাবে আমি বিকেলে তুলেছিলাম। না, আমি পিছিয়ে যেতে পারলাম না। তার হাতটা জানলার কাছে এসে ঠেকল। মুহূর্তের মধ্যে কাঁচটা ঠান্ডা বরফ হয়ে গেল। আর ঠিক তখনই আকাশে একটা বিদ্যুৎ চমকালো। আর সেই আলোয় আমি দেখলাম আকাশ ফাঁকা, কারণ যা ছিল তা আর আকাশে নেই। ওটা নিচে নেমে এসেছে, আমার সামনে দাঁড়িয়ে। পরদিন সকালে আমি গেস্ট হাউস ছেড়ে চলে আসি। বৃদ্ধ কেয়ারটেকার আমাকে থামানোর চেষ্টা করেনি, শুধু দরজার পাশে দাঁড়িয়ে এমনভাবে তাকিয়েছিল যেন সে জানে আমি কি দেখে ফেলেছি আর কি থেকে পালাতে চাইছি। বেরিয়ে আসার সময় একবার মনে হয়েছিল পেছন ফিরে তাকাই, কিন্তু অদ্ভুত এক ভয় আমাকে বাধা দিল। মনে হলো একবার যদি তাকাই তবে হয়তো আর ফিরে আসা সম্ভব হবে না। তারপর সময় কেটে গেল, জীবন তার নিজের গতিতে এগিয়ে চলল। শহরে ফিরে এসে আমি আবার কাজের মধ্যে ডুবে গেলাম। নতুন মানুষ, নতুন জায়গা, নতুন অভ্যাস, সব মিলিয়ে সেই চা বাগানের ঘটনাটা ধীরে ধীরে স্মৃতির ভেতর চাপা পড়ে যেতে লাগলো। মাঝে মাঝে অবশ্য হঠাৎ করে মনে পড়তো, বিশেষ করে বিকেলের দিকে আকাশের রং বদলাতে শুরু করলে। কিন্তু আমি সচেতনভাবেই চোখ সরিয়ে নিতাম। নিজেকে বোঝাতাম মানুষের মন একা থাকলে অনেক কিছুই কল্পনা করে নেয়। কিন্তু সবকিছু কি সত্যিই কল্পনা ছিল? প্রশ্নটা আবার ফিরে এলো এক বর্ষার বিকেলে। সেদিন অফিস থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। আকাশ ভরা মেঘ, ভারী হাওয়া, চারপাশে এক ধরনের চাপা অন্ধকার। ছাদে উঠে দাঁড়িয়েছিলাম শুধু একটু বাতাস খাওয়ার জন্য। বহুদিন পর অজান্তেই চোখ উঠে গেল আকাশের দিকে। প্রথমে কিছুই অস্বাভাবিক লাগেনি, মেঘের স্বাভাবিক ভেসে চলা আর আলো আঁধারির খেলা। তারপর ধীরে ধীরে বুঝলাম একটা জায়গায় মেঘগুলো আবার যেন অন্যরকম আচরণ করছে। তারা ছড়িয়ে পড়ছে না, বরং জমাট বাঁধছে, যেন অদৃশ্য কোনো কেন্দ্রের দিকে টান অনুভব করছে। আমি অজান্তেই তাকিয়ে রইলাম। অনেক দিনের দমিয়ে রাখা কৌতূহল যেন হঠাৎই মাথা তুলল। মেঘের সেই জমাট অংশটা ক্রমশ একটা আকৃতি নিতে লাগলো। প্রথমে অস্পষ্ট, তারপর ধীরে ধীরে স্পষ্টতর। আমার বুকের ভেতরটা অকারণেই ভারী হয়ে উঠল। মনে হচ্ছিল এই দৃশ্য আমি আগে দেখেছি, খুব কাছ থেকে, খুব স্পষ্টভাবে। কিছুক্ষণ পর আর কোনো সন্দেহ রইল না, ওটা একটা মানুষের অবয়ব। কিন্তু এবার আগের মতন ভয়টা হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ল না, বরং একটা অদ্ভুত স্থিরতা আমাকে ঘিরে ধরল। আমি চোখ সরালাম না, বরং আরও মন দিয়ে দেখতে লাগলাম। মনে হচ্ছিল এবার আমি পালাতে চাই না, বরং বুঝতে চাই। আকৃতিটা ধীরে ধীরে নিচের দিকে ঝুঁকে এলো। না, নামলো না, কিন্তু দূরত্ব যেন অনেক কমে গেছে। আমার মনে হলো সে আমাকেই লক্ষ্য করছে, কিন্তু আগের মতন ঠিক অনুকরণ করছে না, বরং অপেক্ষা করছে আমি কি করি সেটা দেখার জন্য। আমি ধীরে ধীরে শ্বাস নিলাম, তারপর একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ পর বুঝলাম আমি যত স্থির থাকছি, মেঘের ওই অবয়বটাও ততই স্থির হয়ে যাচ্ছে। কোনো অনুকরণ নয়, কোনো আগ্রাসন নয়, শুধু এক ধরনের নীরব উপস্থিতি। ঠিক তখনই একটা অদ্ভুত উপলব্ধি আমার মাথায় এলো। সেই চা বাগানে আমি ভয় পেয়ে গেছিলাম, তাই ওটা নেমে এসেছিল। আমি পিছু হটেছিলাম, তাই ওটা এগিয়ে এসেছিল। আমি প্রতিক্রিয়া দিয়েছিলাম, তাই ওটা প্রতিক্রিয়া ফিরিয়ে দিয়েছিল। কিন্তু আজ আমি কিছুই করছি না, শুধু দেখছি। ধীরে ধীরে মেঘের আকৃতিটা ভাঙতে শুরু করলো। কোনো হঠাৎ পরিবর্তন নয়, খুব স্বাভাবিকভাবেই, যেমন করে একটা মেঘ নিজের রূপ বদলায়।
মানুষের অবয়বটা মিলিয়ে গেল, আবার সাধারণ মেঘের মতো ছড়িয়ে পড়ল আকাশে। আমি দীর্ঘক্ষণ তাকিয়ে রইলাম। এবার কোনো আতঙ্ক ছিল না, বরং এক ধরনের ক্লান্তি, আর তার সঙ্গে এক অদ্ভুত স্বস্তি। মনে হচ্ছিল অনেক দিন ধরে যে প্রশ্নটা আমাকে তাড়া করছিল তার উত্তর পুরোটা না হলেও খানিকটা বুঝতে পেরেছি। সেদিনের পর থেকে আমি আবার আকাশের দিকে তাকাই। সব সময় কিছু দেখি না, কিন্তু কখনো কখনো মেঘের মধ্যে এমন কিছু অদ্ভুত আকৃতি তৈরি হয়, যেন মানুষের মতো, প্রাণীর মতো, কখনো এমন কিছু যেটা ঠিক বোঝা যায় না। কিন্তু এখন আমি আর তাড়াহুড়ো করে তার অর্থ খুঁজতে চাই না। আমি শুধুই দেখি আর লক্ষ্য করি। যতক্ষণ আমি ওদের দেখি ততক্ষণ ওরা কেবল আকার। কিন্তু যেদিন আমি ভাবতে শুরু করি যে ওরা আমাকে দেখছে, সেদিন থেকেই আকাশটা একটু আলাদা লাগে। তাই এখন আমি নিজেকে একটা ছোট্ট নিয়ম শিখিয়েছি। আকাশের দিকে তাকানো যায়, কিন্তু খুব বেশি ভাবা ঠিক না। কারণ কিছু কিছু জিনিসের রহস্য না জানাই ভালো। আর কিছু কিছু দৃষ্টি যদি সত্যিই কখনো ফিরেও আসে, তাহলে সেটা বুঝতে পারার আগেই চোখ সরিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।